দর্শক মন্ডলী, ব্রিট রবিন এক্সপ্লেইন অনুষ্ঠানে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের 33-1 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু বাস্তবে জিজ্ঞাসাবাদের সময় বা ইন্টারোগেশনের সময় আমরা আইনজীবীর কোনো উপস্থিতিই দেখি না। সো ব্যারিস্টার রবিন, আপনার কাছে যেটা আমাদের দর্শকদের জিজ্ঞাসা, যে আমি যখন থানায় গেলাম, আমার বাবা মা আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব আমার জন্য একজন আইনজীবী আনার আগ পর্যন্ত আমি তো আসলে কোনো আইনি সহায়তা পাবো না, রাষ্ট্র সেটা নিশ্চিত করছে না। এটাই কি সারা বিশ্বের নিয়ম? অবশ্যই না। জি। বাংলাদেশ উন্নত বিশ্ব বা অন্য কোনো বিশ্বের নিয়মে চলে না। ওকে, এটা প্রথম আমাকে বোঝা দরকার। দ্বিতীয় হলো যে পুলিশের যে বিষয়টা, পুলিশই তো সিদ্ধান্ত নিচ্ছে, পুলিশই তো বিচারটা করছে। প্রথম ডেলিস খান অপরাধী, ওকে শাস্তি দিতে হবে। এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন করি। প্রায় আমরা কথায় শুনি যে আইনের হাত অনেক লম্বা। আসলে এই হাতটা কি পুলিশের হাত না বিচারকের হাত? কার হাতের লম্বা? আইনের এখানে বাংলাদেশে আইনের আদৌ কোনো হাতই নাই, অথবা অনেকগুলো হাত, দুটার একটা। সিদ্ধান্তটা কে দিচ্ছে? আপনি যে অপরাধী, আপনাকে জেলে দিতে হবে, এই সিদ্ধান্তটা কার? পুলিশের সিদ্ধান্ত এটা? কিভাবে সম্ভব? এটা পুলিশের সিদ্ধান্ত না হলে আপনাকে ধরে সে জেলে পাঠাচ্ছে কিভাবে? রাইট। আপনাকে, আপনার বিরুদ্ধে অভিযোগ অন্যকে অভিযোগ করেছে, ধরেন অন্যকে অভিযোগ করে বলছে সে হিংসাত্মকভাবে হোক অন্য কোনো ভাবে হোক, আর পুলিশ বিচার করে ফেলছে যে আপনি অপরাধী, আপনাকে জেলে দিতে হবে, আপনাকে ধরে নিয়ে জেলে পাঠাচ্ছে। এই জায়গাটাতে আপনি একটু ম্যাচ করেন যে তাহলে বিচারটা কে করছে? প্রথম পুলিশ করছে না? পুলিশ করছে। এই পুলিশকে এই ক্ষমতাটা কে দিল? এটা কি আমাদের সংবিধান পারমিট করছে? আমাদের সংবিধান অনেক কিছুই পারমিট করে না। আপনি পৃথিবীর কোথাও দেখেছেন যে পুলিশ নিজে থেকে উইদাউট কনসেন্ট অর পারমিশন অফ দ্য প্রসিকিউশন টিম অর ডিপার্টমেন্ট তারা কোনো অভিযোগ আমলে নিতে পারে না? আমাদের এখানে কোনো প্রসিকিউশন ডিপার্টমেন্ট না থাকার কারণে ওনারা নিজেরা সবকিছু করছেন। ও ডুয়েল রোলটা ওনারাই প্লে করার চেষ্টা করতে গিয়ে বিচারটাই করে ফেলছেন। হ্যাঁ, এখন আপনি জানেন ক্রস ম্যানেজমেন্ট সিস্টেম এত জনপ্রিয় কেন? ক্রস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে যিনি খাওয়াবেন তিনি নিজে খাবেন না। ট্রু। কর্পোরেটে দেখা যায় যার কাছে চেক থাকবে তিনি কোনো সিগনেটরি হবেন না, এইটুকু তো জানেন। হ্যাঁ। তাহলে বাংলাদেশে গত 54 বছরে একটা মানুষের মাথার মধ্যে এটা আসে নাই যে পুলিশের কাছে এটা আমলযোগ্য বা আমলযোগ্য কিনা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুলিশকে রাখা যাবে না। এইটুকু আসে নাই। এখনো সময় আছে, যত দ্রুত সম্ভব এই সংসদ চলাকালীন সময়ে নতুন আইন পাশ করে প্রসিকিউশন ডিপার্টমেন্ট ওপেন করে এই আইনের অর্থাৎ সাধারণ মানুষকে আপনার মিনিমাম স্বস্তি দিতে হবে। এই জায়গায় ব্যারিস্টার রবিন একটু জানতে চাচ্ছি যে আমার একজন ভাই অথবা বোন যখন থানায় কাস্টডিতে থাকেন, তখন যদি উনি পুলিশকে বলেন যে আমার একজন আইনজীবী না আসা পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করলে আমি জবাব দিব না, এটা বলার সাহস কি দেখাইতে পারবে বাংলাদেশে? না, বাংলাদেশে যেহেতু সবকিছু সন্তুষ্টির উপরে, আমি এটা নিয়ে যেহেতু আগে কথা বলেছি অনেক, সেখানে মনে করা এবং সন্তুষ্টি এই শব্দগুলো হচ্ছে বিষাক্ত শব্দ আইনে, ভাষায় আমি বলি, যেগুলোর কারণে যে কোনো অফিসার তার ইচ্ছা তার মনে হয় এগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এগুলো তো রাখার কোনো সুযোগ নাই আধুনিক বিশ্বে। আপনার এই জায়গাটা করে রাখার সুযোগ আছে? আপনি মনে করলেই সবকিছু করতে পারবেন, এই যে মনে করার যে ধারণাটা, পুলিশ মনে করলে এটা করতে পারবে, পুলিশ মনে করলে এটা করতে, সে যদি মনে করে যে এই জায়গাটাতে ডেলিস খান এখানে ওই ডোনাল্ড ট্রাম্পকে মারার জন্য চিন্তা করছে, ওকে মনে করার এই ক্ষমতাটা অধিকারটা কে দিল? এই যে আইন দিল 54-এ, এই বিষাক্ত আইনটাই আমি পরিবর্তনের কথা বলছি। আরেকটা হচ্ছে যে বক্তব্য কথা আপনি যদি আমাকে কোনোভাবে জিজ্ঞাসা করেন বা যে তুমি এই অপরাধ করেছো কিনা, আমি তো সেইটার জবাব দিব সিম্পলি। তুমি ধরে নিয়ে তুমি জেলে দিচ্ছ, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছ, আবার আমি নিরপরাধী কথাটাও তোমাকে বলা যাবে না। জিজ্ঞেস করলে বলো তুমি যা বলার কোর্টে গিয়ে বলবো। নির্যাতনের যে বেড়াজাল বলি, মারপ্যাচটা হচ্ছে এখানে, এই জায়গাটা পরিবর্তন দরকার। তাহলে প্রায়ই আপনি আপনার আলোচনায় যেটা বলেন ব্ল্যাক ল অথবা দূষিত আইন,
এইটাই কি সেই ব্যাপারটা আপনি বলার হ্যাঁ, চেষ্টা করছেন? এরকম প্রত্যেকটা জায়গায় আমি আপনাকে বারবার বলছি যে জমি জমার আইনেও এরকম আছে? লক্ষ লক্ষ আছে। একটা আমি যদি যেটাকে বলি, উদাহরণ দিতে। আমি বারবার যেটা বলি, জমি জমার মধ্যে যেমন আমি বারবার বলে আসছি যে আমার সম্পত্তি আরেকজন থার্ড পার্সন একজন আপনাকে লিখে দিবে। আচ্ছা। এখানে যাচাই বাছাই করে উনি দেখলেন এই সম্পত্তির মালিক হচ্ছে ব্রিট রবিন। ওকে। ঠিক আছে, এই জমি যদি আহমেদ বাবু ডেলিস খানকে লিখে দিয়ে আসবে, হুম। সেটাতে ওই রেজিস্টারের কোনো দায় নাই। এই যে ইনডেমনিটি, এই যে ডিসক্লেইমার পলিসি, এইটাকে আমি বিষাক্ত আইন বলছি। ওকে। এটার কারণেই আজকে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তার দায় কিন্তু এই আইনের যারা উদ্ভাবক, যারা এটা করেছে, যারা মানে কোটি কোটি টাকা লেনদেনের একটা মাধ্যম করেছে, মাফিয়া তৈরি করেছে, যে চাইলেই যে হাজার হাজার, আপনি দেখেন আমি বাংলাদেশে অনেক মাফিয়া তন্ত্র হয়েছে। ধরুন বসুন্ধরা চিঠির কথা বলি, এত বড় একটা প্রতিষ্ঠান, এগুলো কোন সম্পত্তির মালিক? বসুন্ধরার যে মালিক উনি, ওনার বাবার সম্পত্তি এগুলো? না, উনি অর্জন করেছেন পরে। বাবার সম্পত্তি না। না। তাহলে এই সম্পত্তিগুলো উনি কিভাবে পেলেন? ওনাকে কে রেজিস্ট্রি করে দিল? আমি আমার বাবার ভিটা, দাদার ভিটা ছেড়ে কি আমি ওনাকে রেজিস্ট্রি করে দিছি জায়গা? গুড কোশ্চেন। অবশ্যই দেই নাই। তাহলে কে দিল? রেজিস্টার করেছে। এটা রেজিস্টার জানে না? এরকম আমরা গবেষণা করে কমপক্ষে 2000-এরও বেশি লুফল আমরা পেয়েছি, রেজিস্টারের লুফল। আচ্ছা। শুধু এখানে না, বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে জমি জমা নিয়ে এই বিভ্রান্তিগুলো রয়েছে। বাট আপনি যখন একটা রেজিস্টারের বিচ্যুতি খুঁজে পান, এটা রেজিস্টারের বিচ্যুতি না, সরি ডেলিস খান, এটা রেজিস্টারের বিচ্যুতি না, আইনেরই। এটা আইনের। এটা হলো ওই যে বিষাক্ত আইনের কথা বলছি, সেই বিষাক্ত আইনের বিষাক্ত প্রয়োগের কথা বলছি। ওই জায়গাগুলো আমাদের চিহ্নিত করে কাজ করতে হবে। আচ্ছা। আসল জায়গাটা হচ্ছে ওখানে। আরেকটা বিষয়, আমাদের দেশে দেখেন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে পড়াশোনা করে এসেও তারা কোনো কন্ট্রিবিউশন রাখতে পারছে না বাংলাদেশে। কারণ বাংলাদেশের প্রচলিত আইনে কোনো সেক্টর আইনজীবীর কোনো প্রয়োজন নাই। আপনি ব্যবসা করবেন, আপনার কোনো ব্যবসা কমার্শিয়াল লয়ারের কোনো প্রয়োজন নাই। আপনার যত বড় ফ্যামিলি ডিসপিউট হোক, কাস্টডি হোক, আপনার লয়ারের কোনো প্রয়োজন নাই। আপনার জমি জমা সম্পত্তি হাজার হাজার কোটি কোটি টাকার অ্যাসেট ম্যানেজমেন্ট, সেখানে লয়ারের কোনো প্রয়োজন নাই। সব জায়গাতেই আমি বারবার বলি, যার পা নাই তাকে দিয়ে যেমন ফুটবল খেলানো যায় না, বাংলাদেশে যার পা নাই তাকে দিয়ে বিভিন্ন সেকশনে আপনার এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে গত 54 বছর ধরে। তাহলে মানে আগের যে বিদ্যমান আইনগুলো ছিল ওগুলাতেই এত ধরনের লুপহোলস থাকার পরে আবার এই যে ডিজিটাল আইন, সাইবার আইন, এত কিছু আবার নতুন করে করছে, তাহলে তো এগুলোতেও লুপহোল আছে। আমি আপনাকে বলি, পৃথিবীর সবচেয়ে উৎকট একটা রোগ আছে, আমরা বলি দাউদ। শরীরের উপরে এটা স্কিন ডিজিজ হয়, এরকম ফুলে যায়, চুলকায়, মারাত্মক চুলকায়। ঠিক আছে, এই যে ডিজিটাল আইন, অন্যান্য যে আইনগুলো নতুন একটার পর একটা করতেছে, এটা হচ্ছে সেই দাউদের উপরে দাউদ। বুঝছেন? এমনি আমার আগের চুলকানি জ্বালায় বাঁচি না, এর মধ্যে আপনি আবার আরো নতুন চুলকানি এসে এখানে জমা দিচ্ছেন। আমরা সেই একটা দাউদের উপরে আমরা আরেকটা দাউদ নিয়ে আমরা এখন আছি মহাবিড়ম্বনায়। তাহলে মানে হোয়াট ইজ ইউর সাজেশন? মানে এই দূষিত আইন চিহ্নিত করার জন্য কি কোনো কমিশন আলাদাভাবে হওয়া উচিত? অবশ্যই। মানে কি পদ্ধতিতে এটা চিহ্নিত করা যায়? এটা একটা স্বতন্ত্র এবং স্বাধীন কমিশন হতে হবে, অথবা ল কমিশনও করতে পারে। এবং এটার জন্য এই শক্তিশালী স্বাধীন কমিশন যখন একটা রূপরেখা তৈরি করে সংসদে পাঠাবেন, সংসদে সেটা আইন পাশ করে ফেলবে। এবং এটার জন্যই তো আমাদের সংসদ, এটার জন্যই তো আমাদের আইন প্রণেতাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে আসা, তাদেরকে এত এত টাকা দিয়ে আমরা তাদেরকে রাখতেছি। কিন্তু অন্যদিকে আবার আমি দেখলাম যে যেমন ধরেন আমি কাস্টমস অ্যাক্ট 1969 নিয়ে কাজ করছিলাম। ইটস অ্যান অ্যাক্ট, নট এ ল, বাট ওখানে একটা লাইন দেখছি আমি যে সরল বিশ্বাসে কোনো কাস্টমস কর্মকর্তা যদি কোনো কাজ করে ফেলে তাহলে আবার তার সব দায় মুক্তি হয়ে যাচ্ছে। এই যে মানে ঢালাও দায় মুক্তি দিচ্ছে, তাহলে আপনি আইন প্রয়োগ করবেন কিভাবে? বিষাক্ত।
আমি আবারও বলছি, ওই যে বিষাক্ত, সংবিধানে যেমন চেষ্টা একটা বিষাক্ত শব্দ, এখানে সরল বিশ্বাস এখানে একটা বিষাক্ত শব্দ। রেজিস্ট্রারকে আপনি দায় মুক্তি দিচ্ছেন যে যে কোনো রেজিস্ট্রার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিলে এটার জন্য সে দায়ী হবে না, এটা তাকে দায় মুক্তি দেওয়া। পুলিশ কোনো কিছু করলেই সে দায়ী হবে না, আপনার কোনো ডিপার্টমেন্টে কাজ করলেও দায়ী হবে না, কাজ না করলেও দায়ী হবে না। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাউকে রেসপন্সিবল করা হয় নাই, কাউকে অ্যাকাউন্টেবল করা হয় নাই, কাউকে লায়াবল করা হয় নাই। এই জায়গাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আপত্তি। একটা জায়গা হচ্ছে আমি তাকে লায়াবলই করি নাই, আর একটা জায়গা হচ্ছে তাকে সমস্ত জায়গা থেকে তাকে আমি দায় মুক্তি করে দিয়েছি। আচ্ছা, আর মানে আমরা অ্যাকাউন্টেবিলিটি লায়াবিলিটির যে জায়গাটা গ্যাপটা পাচ্ছি, এবং আপনি অলরেডি এই জায়গায় একটা সাজেশন দিচ্ছেন যে তাহলে একটা কমিশন হোক অথবা কিছু একটা হোক যেটা দিয়ে ব্ল্যাক ল অথবা তথাকথিত দূষিত আইন যেগুলো আছে এগুলোকে চিহ্নিত করা হোক, তার দুর্বলতাগুলোকে চিহ্নিত করা হোক এবং এগুলাকে কার্যকরী করা হোক। কিন্তু আমাদের দেশে মানে মানবাধিকার সংস্থাগুলো যারা আছে তারা আমাদের বিভিন্ন আইনের মানবাধিকার অংশটুকু নিয়ে মাঝে মাঝে আপত্তি জানায়। আমি আপনার কাছে এই জিনিসটা একটু জানতে চাই। একটা হচ্ছে যে ওদের করা কলোনিয়াল আইন আমরা ধারণ করছি কিছু কিছু ক্ষেত্রে, আবার এইসব মানবাধিকারের বুলি ওরাই বলছে যে তোমার আইনে মানবাধিকার সুরক্ষিত হচ্ছে না। আসলে এখানে ব্যালেন্সটা কিভাবে আনা যায়? আমি এই শব্দটাই বুঝি না এখনো। কোনটা? এই যে মানবাধিকার যেটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানুষের যে কি অধিকার, আপনি জীর্ণ শীর্ণ হয়ে মারা যাচ্ছেন যে জায়গাটাতে, বাংলাদেশে এখন প্রতিটি মানুষ এই দূষিত আইনের শিকার, এই বৈরী আইনের শিকার। তার একটাই প্রমাণ হচ্ছে, আপনি রাস্তার দিকে তাকান, আপনি আসছেন, তাকালে এখানে তাকালে আপনি দেখতে পারবেন যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, মোড়ের মধ্যেই আপনার 4-5টা বাস বন্ধ করে বসে আছে। ও নিজেও জানে না, হয়তোবা জানে আইনটা হচ্ছে যে তাকে লাইনে এবং আইন মেনে চলতে হবে। আমি দূষিত আইনটা ওই জায়গাটা বলছি যে দেখছেন, যাকে রেসপন্সিবল করা হয়েছে, ইফ হি ফেইল টু লুক আফটার দিস, তার কি হবে? তাকে রিপ্লেস করে আপনি দিবেন, যে কাজটা করতে পারবে সে থাকবে না, থাকবে না। তাহলে এখানে এই জায়গাটা তার দায় মুক্তি, সে কাজ করতে পারুক বা না পারুক সে ওখানে থাকছে। আর এই থাকছে বলেই আপনার রাস্তার আপনার ইয়েলো বক্সের উপরে 4-5টা বাস সবসময় থাকছে এবং রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে এটা তো আপনার একটা ফ্লাড ভেসেলের মতো রাজধানী, যে ট্রাফিকটা, তো সেইটার দিকে তাকালে তো বোঝা যায় যে বাংলাদেশের আইন মূলত আইনের কারণেই, আইন বলতে আমি আইন প্রয়োগের আইনের কথা বলছি। অনেকে আবার একটু ভুল বুঝে বলে যে আইন তো আছে, প্রয়োগ নাই। আইন প্রয়োগের জন্য যে আইনটা সেটা নাই। আমি কাউকে রেসপন্সিবল করি নাই, আমি অ্যাকাউন্টেবল করি নাই, লায়াবল করি নাই। এখন প্রযুক্তির যুগে এসে এটা সিস্টেম করে দিতে হবে। ডেলিস খান এখানে ট্রাফিকের দায়িত্বে আছে, এটা যদি ব্লক হয়ে যায় জাস্ট চেক, যে পারবে তাকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। প্রয়োজন হলে প্রযুক্তি সিদ্ধান্ত নিবে, আমরা মানুষের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাই দিব না। যে উনি ক্যামেরা থাকবে, সেন্সর ক্যামেরা থাকবে, দেখবে, সে যদি ফেল করে জাস্ট আউট, যে পারবে তাকে নিয়ে আসো। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ ব্রিট রবিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি বাংলাদেশের বিদ্যমান বৈরী আর দূষিত আইনের বেড়াজালে পিষ্ট একজন নাগরিক হয়ে থাকেন, তাহলে ব্রিট রবিন এক্সপ্লেইনস অনুষ্ঠানটি আপনারই জন্য। এই অনুষ্ঠানে আমরা আপনার কষ্ট এবং আপনার প্রাপ্য নিয়ে আলোচনা করি। এছাড়াও আপনি যদি আইনি সহায়তা প্রত্যাশা করেন, আপনি যদি মনে করেন যে ভুক্তভোগী হিসেবে আপনার পাশে একজন আইনজীবী দাঁড়ানো উচিত, তাহলে ব্রিট রবিন এক্সপ্লেইন আছে আপনার সাথে। আমাদের এই অনুষ্ঠানের স্ক্রিনের নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনিও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পরামর্শের জন্য, আইনি সহায়তার জন্য। ধন্যবাদ।